আজকে আমরা একটা উপপাদ্য পড়ব, সেটা হচ্ছে আমাদের 6.3 ষষ্ঠ অধ্যায়ে জেনারেল ম্যাথের ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্য 15, যেটা আমাদের কাছে সবচেয়ে কঠিন এবং এইটাই আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। পরীক্ষার গ নাম্বারের মধ্যে এবং বা খ নাম্বারের মধ্যে অথবা গর মধ্যে এই প্রশ্নটা আসে। এখন এটা দুইভাবে আসতে পারে, হয় এভাবে, এখন যেভাবে আমরা উপপাদ্যটা দেখতে পাচ্ছি সরাসরি এটাই তুলে দেয় আমাদেরকে মাঝে মাঝে, আবার অনেক সময় এখানের মধ্যে উপপাদ্যটা করতে গিয়ে যে আমরা চিত্র অঙ্কন করি, এ বি সি ডি ত্রিভুজ ধরবো, সেভাবেও দিতে পারে। তো যাই হোক, যেভাবে দেখ আমরা যাতে যেইভাবে দেখ সেভাবে যাতে করতে পারি, আমরা এই উপপাদ্যটা এখন সে একটু সেভাবে করব, এমনভাবে উপপাদ্যটা আমরা শিখে নিব যাতে করে পরীক্ষার হলে যেভাবে ওরা ঘোরাবে, যে দিক থেকে ওরা বুঝে যাব এবং আমরা করে আসতে পারি এবং কাঙ্ক্ষিত আমাদের নাম্বারটা আমরা যাতে পেতে পারি। তো প্রথমে আমরা একবার উপপাদ্যটা পড়ে নিই। আমাদের উপপাদ্য 15 হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। কিছু বুঝে আসে নাই, বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে যে দুইটা বাহু নিব, দুইটা বাহুর মধ্যবিন্দু নিব। আমরা জানি মধ্যবিন্দু একটা বাহুকে বা একটা সরলরেখাকে সমান দুইটা ভাবে বিভক্ত করে, তাহলে মধ্যবিন্দু নিব। দুইটা বাহু এবং দুইটা মধ্যবিন্দু লাগবে। তারপর কি করব, সংযোজক রেখাংশ যখন বলছে, তো আমরা এগুলোকে যুক্ত করব। রেখাংশ, এখানে একটা দন্তস্ব পড়ানি। আচ্ছা, রেখাংশ, তো আমরা ওই দুইটা মধ্যবিন্দুকে যখন যোগ করবো একটা রেখাংশ পাবো। সেই রেখাংশটা কি হবে, তৃতীয় আর একটা বাহু থাকবে না, মধ্যবিন্দু তো দুইটার নিলাম, তৃতীয় আর একটা যে বাহু থাকবে তার সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য তার অর্ধেক হবে। আচ্ছা, তো আমরা এই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, একটু ট্রাই টু ড্র আ সার্কেল। তো ওকে, তো কি করতে পারি, প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব। তো আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করি, একটা বাহু নিলাম। আচ্ছা, আরেকটা বাহু নিতে হবে আমাকে, আমি তাও নিচ্ছি। আরেকটা বাহু এই যে নিলাম, তৃতীয় একটা বাহু নিব, সেটাও আমি আরেক প্যান দিয়ে নিচ্ছি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আমি আরেকটা বাহু নিলাম। ওকে, তো তিনটা বাহু নিলাম, আমি তিন কালারের তিনটা বাহু নিলাম। তো এখন আমাদের কি মধ্যবিন্দু লাগবে। তো এখন তো একটু নামকরণ করি যাতে আমাদের একটু সুবিধা হয়। আমরা তিনটা বিন্দু কি তিনটা নাম দিলাম, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দুর মাধ্যমে আমাদের আইডেন্টিফাই হলো এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ যে কোনো ত্রিভুজ বললো না, তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে নিলাম। আমরা এখানে এক্স ওয়াই জেড দিতে পারি, পি কিউ এস দিতে পারি, যার যেটা ইচ্ছা সেটা দিবেন। তো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নিব, আমি এই বাহু এ বি বাহু নিলাম আর এ সি বাহু নিলাম, এদের মধ্যবিন্দু নিই, আমি একটা ধরে নিলাম। মধ্যবিন্দু ধরুন এটা হবে আমাদের মধ্যবিন্দু হবে এখানে এটা, আর এই বাহুটার মধ্যবিন্দু হবে এটা। কিন্তু মধ্যবিন্দু আঁকার একটা নিয়ম আছে, আমরা এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এই দুইটা ব্যাসার্ধ নিয়ে পর ছেদ করার পরে তারপর এই বরাবর আঁকলে এটা মধ্যবিন্দু, আশা করি জানেন আপনারা। আচ্ছা, তো মধ্যবিন্দু নিলাম, এখন মধ্যবিন্দুটাকে আমাকে যোগ করতে হবে। যোগ করার পরে একটা কি পাবো, মধ্যবিন্দু দ্বয়ের যে কোনো দুইটা বাহু। তো আমি এই বাহু আর এই বাহু নিলাম, যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যখন বলছে আমি একটু যোগ করতে হবে, তা আমরা এটা একটু যোগ করি। তো এটাকেও আমি ভিন্ন আরেকটা কালার দিয়ে যোগ করি সহজে যাতে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা হচ্ছে চকলেট কালারের করলাম। তো এখন চকলেট কালারের এটা আমরা কি বলতে পারি, এটা এই রেখাংশটা হচ্ছে মূলত মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তো এখন এই মধ্যবিন্দু সংযোজক রেখাংশটা তৃতীয় বাহু। আচ্ছা, দুইটা বাহু তো আমরা নিয়ে ফেললাম না, এই বাহু এর বাহু আমরা মধ্যবিন্দু দিয়ে নিয়ে ফেললাম। তার কি বাহু থাকতে এটা, এটার এখনো মধ্যবিন্দু নিতে, এটা মধ্যবিন্দু নিতেও হবে না, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বাহুটা হচ্ছে কি এই বাহুর সমান্তরাল, বলছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের দিক থেকে। তার মানে দৈর্ঘ্যের দিক থেকে মানে হলো এই বাহু আর এই বাহু কি সমান, সমান এক জিনিস, সমান্তরাল এক জিনিস, আগে ওটা বুঝতে হবে। যেমন আমি যদি এই ধরুন একটা এখানে একটা রেখা নিলাম, আরেকটা এটা সমপরিমাণ, এখন যদি আমি বলি এই দুইটা রেখা কিন্তু আনুমানিক সমান, সমান বলতে পারবো, তার মানে এর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এর দৈর্ঘ্য 1 মিটার। আরেকটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল মানে হচ্ছে কি ধরুন এটাও এই বাহু সমান্তরাল, কেন জানেন, দৈর্ঘ্যে সমান না হলেও সমান্তরাল, এর অর্থ হলো সমান্তরাল মানে হচ্ছে কি এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সর্বদা সমান হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি একটা লম্ব দূরত্ব টানি, এখান থেকে একটা লম্ব দূরত্ব টানি, এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। দুইটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান হলে তাদেরকে আমরা সমান্তরাল বলি। এটার প্রয়োজন নেই যে দৈর্ঘ্যে 1 মিটার 1 মিটার হওয়া, এটার কোনো প্রয়োজন নেই, 2 মিটার হওয়া প্রয়োজন নেই।
তাহলে দেখতে পাচ্ছেন এই বাহু আর এই বাহু কিন্তু সমান নয়, কিন্তু সমান্তরাল। এটা আমাদেরকে বলতে হবে। আর এটা হচ্ছে উপপাদ্য 15। উপপাদ্য 15টা কি? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে তার অর্ধেক, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য চেয়ে অর্ধেক হবে, অর্ধেক কমে যাবে। এই দুইটা দৈর্ঘ্যে সমান হবে না, কিন্তু সমান্তরাল। চিত্র আঁকা শেষ। এখন আমরা দেখব আমাদের কোনো এখানে অঙ্কন আছে কি না। তো একটা কথা শুরুতে বলে রাখি যে আমাদের যেহেতু এটাকে আমরা ডি দিলাম আর এটাকে ই দিলাম, যেহেতু আমাদের এই ডি ই অংশটাকে এই বিসি এর সমান্তরাল প্রমাণ করতে হবে, তো আমরা একটু একটা জিনিস মনে রাখবো যে একটা সামান্তরিক এখানে যেহেতু সমান্তরাল প্রমাণ করতে হবে, আমরা সামান্তরিকের প্রতি দৃষ্টি রাখি। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। এই যে এরকম, সবাই তো জানি, তারপর একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে বিপরীত বাহু আর এই বিপরীত বাহুটা সমান এবং সমান্তরাল হইতে হবে। সমান্তরাল হওয়ার অর্থ হচ্ছে যে কিন্তু এর কোণগুলো সমকোণ হবে না। তাহলে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এই চতুর্ভুজটা, কোনোভাবে যদি প্রমাণ করতে পারি এটা একটা সামান্তরিক, তাহলে আমরা প্রমাণ বলতে পারবো যে ডি ইটা বিসি এর সমান্তরাল, রাইট? তো আমরা এখানে একটা সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি। ডি ডি বিসি এটা কিন্তু এই চতুর্ভুজটা কিন্তু সামান্তরিক না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডি ই আর বিসি সমান না, কিন্তু এখানে বলছে বিপরীত বাহুগুলো সমান হইতে হবে। তাহলে আমরা একটু সমান আঁকার একটু চেষ্টা করি। তো আমরা এখানে অঙ্কনের যেটা আমাদের কাজ অ্যাকচুয়ালি, তো সেটা করি আমরা। প্রথমত হচ্ছে আমরা এই অঙ্কনের কাজের মধ্যে একটা হলো এই ডিইটাকে একটু আমরা বর্ধিত করব, বাড়াবো। কতটুকু বাড়াবো? ডিই যতটুকু অতটুকু বাড়াবো। আচ্ছা, বাড়ালাম। এখন বাড়ানোর পরে এখানে যে এটাকে আমরা ই বিন্দু যদি বলি, এটাকে ধরুন হ্যাঁ ই বিন্দু দিলাম। তো এখন ই আর সি আমি যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করে দিলে কি পাবো? দেখুন এটা একটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সামান্তরিক হয়েছে, রাইট? একটা সামান্তরিক। আমরা যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি এটা একটা সামান্তরিক, তাহলে আমাদের প্রমাণ হবে যে বিডি আর সিই হচ্ছে সমান এবং সমান্তরাল। তারপর আরও কি প্রমাণ হবে? ডিই আর বিসিটা হচ্ছে এটা এফডি। এখানে দুইটা আমাদের ই হয়ে যাচ্ছে। এটা যেহেতু ই, তো এটা এই বিন্দুটাকে আমরা এফ দিলাম, রাইট? এটা হচ্ছে এফ। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করি। আমি শুরু থেকেই বলে আসছি যে আমাদের ডি ডিইটা বিসি এর সমান্তরাল প্রমাণ করার জন্য ডিই আর বিসি সমান হওয়ার প্রয়োজন নাই। ছোট আর বড়র মধ্যেও সমান্তরাল প্রমাণ করা যায়। তার মানে আমরা এখন যদি দেখি এটা যদি একটা সামান্তরিক বলি, এই যে ডি বি সি এফ, এটা যদি একটা সামান্তরিক হয়, তো প্রথমে আমরা যদি প্রমাণ করি ডি এফ আর বিসি হচ্ছে সমান্তরাল, তার মানে আমরা বলতে পারবো ডিইটাও বিসি এর সমান্তরাল। তা আমরা আগে প্রমাণ করার চেষ্টা করি ডি এফটা বিসি এর সমান্তরাল, এটা আগে প্রমাণ করার চেষ্টা করি। তো তার আগে একটা জিনিস খেয়াল করি, এই বিসি এফ আর এখানে ডিটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তার মানে হলো আমাদের এডি আর বিডিটা সমান, রাইট? তো এখন আমরা যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি আমাদের সি এফ আর এডিটা সমান, তখন আমরা বলতে পারবো যে সি এফটা এই বিডি এর সমান, রাইট? আবারও একটু খেয়াল করি, আমাদের এখানে সি এফ যেটা আছে এটা একটা ত্রিভুজ, সি এফ ই এটা একটা ত্রিভুজ। এখানে মধ্যে সিই সি এফ যেটা আছে, তো সিই এফটা হচ্ছে আমাদের এখানে একটা ত্রিভুজের বাহু। আবার এডিই একটা ত্রিভুজের বাহু। আমি ওদিকে কেন দৃষ্টি দিচ্ছি? কারণ হলো আমাদের প্রমাণ করতে হবে যে এই সি এফ আর বিডিটা হচ্ছে সমান। সমান্তরাল পরে আসুক, সমান্তরাল আমরা প্রমাণ পরে করব, একটু পরে। আগে আমরা প্রমাণ করবো যে সি এফ আর বিডিটা সমান। তো এখন এটা সমান প্রমাণ করার জন্য একটা জিনিস দেখুন, খেয়াল করুন, সেটা হচ্ছে কি বিডি আর এসি হচ্ছে এডি সমান। তো আমরা যদি প্রমাণ করতে পারি সি এফ আর এডি সমান, তাহলে আমরা বলতে পারবো না বিডি এর সমান। তাহলে চলুন আমরা প্রমাণে চলে যাই। তো অঙ্কনের কাজ আর ইয়ের কাজগুলো যেগুলো আমরা প্রমাণের আগে করতে হয়, সেগুলো আশা করি পারবেন। তারপরও আমি বলে দিচ্ছি কি কি লিখবো আমরা। আমরা প্রথমত হচ্ছে আমাদের তিনটা এখানে বিশেষ নির্বাচনের একটা কাজ করতে হয়। বিশেষ নির্বাচনে আমরা কি করব? বিশেষ নির্বাচন এত কঠিন না, যা যা আমি এখানে পাচ্ছি সেগুলো এখানে লিখব। মনে করি যেহেতু আমার এখানে দেওয়া ছিল না এ বি সি, এগুলো সব আমি ধরে নিলাম। আমার জাস্ট এখানে উপপাদ্যতা দেওয়া আছে, এগুলো আমি ধরে নিচ্ছি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ যার এ বি ও এসি
এর মধ্যবিন্দু যথাক্রমে মানে একটা ক্রমানুসারে এ বির একটা মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ডি ও ই, রাইট? দুইটা মধ্যবিন্দু আমি যা যা এখানে পাইছি তা লিখতেছি। এ বি একটা ত্রিভুজ, আর এ ডি এর মধ্যবিন্দু ডি, এ বি এর মধ্যবিন্দু ডি, আর এসি এর মধ্যবিন্দু ই, শেষ। তো এখন আরেকটা কি, আরেকটা কথা হলো ডি কমা ইটা আমরা যোগ করে ফেলি, ডি কমা ই যোগ করি। আচ্ছা, যোগ করার পরে এখন আমরা যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে দিই। প্রমাণ যেটা করতে হবে সেটা লিখে দিচ্ছি। তো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা যদি একটু এদিকে তাকান, তৃতীয় বাহুর সমান, তৃতীয় বাহু কি আমাদের বিসি এর সমান্তরাল। তো আমরা লিখি ডিই সমান্তরাল চিহ্ন এভাবে দেয়। তো আমরা লিখি সমান্তরাল চিহ্ন দিলাম, ডিইটা সমান্তরাল কার? বিসি এর সমান্তরাল। বিসিটা আমি লিখতেছি, এই যে বিসি এর সমান্তরাল। এবং আরও একটা প্রমাণ করতে বলছি, ডিইটা হচ্ছে অর্ধেক। কার অর্ধেক হবে? হাফ অফ বিসি, এই বিসি এর অর্ধেক। তাহলে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে দুইটা জিনিস। তো আমি বলছিলাম, একটা কথা বলছিলাম যে আমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় এই উপপাদ্যটা সরাসরি দেয় না। পরীক্ষার মধ্যে এই উপপাদ্যটা সরাসরি দেয় না, তখন কি দেয়? এই যে এটা দিবে যে আপনাকে ডি প্রমাণ করো যে ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল এবং ডিইটা হাফ অফ বিসি মানে বিসি এর অর্ধেক, যেভাবে দেখ আমরা করব। আচ্ছা, তো এখন তো আমরা অঙ্কনে চলে যাই। অঙ্কন কি করেছিলাম? আমি জাস্ট আমাদের যে ইয়াটা করেছিলাম সেটা ছিল আমাদের এই ডিইটাকে আমি বর্ধিত করলাম, কতটুকু পর্যন্ত বাড়াচ্ছি, এফ পর্যন্ত বর্ধিত করলাম। ডিইকে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন, এমনভাবে বর্ধিত করলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম বর্ধিত করার সময়, সেটা হচ্ছে কি ডিইটা আর ইএফটা যাতে সমান হয়। তার মানে আমাদের ডিই আর এফই অংশ, এই দুটো অংশ কিন্তু সমান, রাইট? যেন ডিই সমান ইএফ হয়। তারপরে আমরা কি করলাম? সর্বশেষ এফ কমা সি যোগ করলাম। তো আমাদের কাজ শেষ, আমরা এখন প্রমাণে চলে যাব, যেটা আমাদের আসল। তো ওখানে চলে যাচ্ছি আমরা। তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে এই সিইএফটাকে এ দিয়ে সমান আগে যদি করতে পারি, তারপর আমরা কিছুটা আগাবো। তো এখন সমান প্রমাণ করার জন্য আমরা জানি এখানের মধ্যে যে কোনো দুইটা ত্রিভুজের দুইটা বাহুকে যদি প্রমাণ করতে হয়, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম মানে হলো যে আমরা সর্বসম মানে এটা প্রমাণ করে দেখানো যে তার তুমি যেই অংশ নাও, দুইটা ত্রিভুজের যেই অংশ নেন, আপনি যে অংশ নেন সেই অংশই সমান হবে। এই কোনটা নিতে চাচ্ছেন? সমান। এই কোনটা সমান। তো এখন এইভাবে বলার জন্য আগে প্রমাণ করতে হবে এটা সর্বসম। তো সর্বসম আমরা চারভাবে করতে পারি। একটা উপপাদ্য 6 আছে, উপপাদ্য 9 আছে, 10 আছে, তারপরে 11 আছে। এই চারটা উপপাদ্য আছে, আমরা এই চারটা উপপাদ্যের মাধ্যমে করবো। তো আমাদের এখানে এতগুলো লাগবে না, আমরা জাস্ট এইখানের মধ্যে আমরা দেখি কোনটা লাগে। তো আমরা জানি উপাত্তগুলোর মধ্যে দুইটা বাহু অথবা একটা কোণ আমাদেরকে সমান প্রমাণ করতে পারলে হয়, অথবা তিনটা বাহু, অথবা আমাদের দুইটা কোণ, একটা বাহু, অথবা অতিভুজ আর বাহু। আমরা দেখি এখানে কি সমান। প্রথমত দেখতে পাচ্ছি এই আর সিইটা সমান। বুঝতেই পারছেন কেন? এইটা হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু, আর একটা মধ্যবিন্দু একটা বাহুকে সমান দ্বিখণ্ডিত করে। তার মানে আমাদের এসি অংশ আর এখানে এই ইসি অংশটা সমান। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে একটা বাহু আমরা পেয়ে গেলাম, কি এই আর ইসি সমান একটা। তারপরে দেখুন, আমি ডিইটাকে যখন বাড়ালাম, ইএফটাকে আমি বারবার বলছি যে ইএফটা হচ্ছে কি ডিই সমান থাকবে, অতটুকুই আমি বর্ধিত করছি, বেশি করি নাই। তার মানে আমাদের ডিই আর ইএফটাও সমান, দুইটা বাহু হয়ে গেল, আর একটা লাগতেছে। তো এখন একটু খেয়াল করলে দেখবেন এসিটা মূলত একটা সরল রেখা, আবার ডিএফটা এটা পুরোটা একটা সরল রেখা। দুইটি সরল রেখা যখন একটাকে ছেদ করে, এই যে একটা সরল রেখা আর একটা সরল রেখাকে যখন ছেদ করে, এখানে দুই জোড়া কোণ উৎপন্ন হয়, এই এক জোড়া, তারপরে এই এক জোড়া। তো এখন এই জোড়া আর এই জোড়া পরস্পর সমান হবে, দুই জোড়া কোণ উৎপন্ন হয় যে ওরা পরস্পরকে বিপরীত। মানে এই যে এরকম কোণগুলো আমরা পৃথক করে লিখলে এরকম হবে,
এখানে সংযোগ হয়ে গেছে, এটা এ কোণ আর এ কোণ পরস্পর বিপরীত, তার মানে একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করলে যে উৎপন্ন বিপরীত কোণ উৎপন্ন হয়, এগুলো কি হয়, পরস্পর সমান হয়। তো এখন দেখুন এসি যদি ডিএফ যদি পরস্পর ছেদ করে, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না, এই যে এই কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণটা হচ্ছে কি আমাদের বিপরীত কোণ, একটা একটা বিপরীত কোণ, তো বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে এই কোণ সমান, দুইটা বাহু আর একটা কোণ সমান হয়ে গেল। আমরা অনায়াসে বলে দিতে পারি এই ত্রিভুজ সমান। তা আমরা শুরুতে আমাদের প্রমাণের মধ্যে প্রথম ধাপে লিখব প্রমাণ। আমাদের প্রথম ধাপ হচ্ছে ধাপ 1, ওই দুইটা সর্বসমতার মধ্যে একটু খেয়াল করা। তো আচ্ছা দেখুন, তো আমরা প্রথমে এখানের মধ্যে একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এ আর ই বি ডি, এ ই ডি ত্রিভুজ, ও এখানে ত্রিভুজ চিহ্ন দিচ্ছি, ও আমাদের ত্রিভুজ হচ্ছে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি আমরা, সি এফ ই, সি এফ ই, ই এ। পরীক্ষার হলের মধ্যে আপনাদের একটা বড় সমস্যা হয় যে এটা নিয়ে এ ই ডি বলবো না ডি ই এ বলবো না ডি এ ই বলবো, এটা নিয়ে সবাই ঘাবড়ে যায়। বলে রাখি এটা এত ঘাবড়ানোর বিষয় না, যার যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন, এ ই ডি বলতে পারবেন, এ ডি ই বলতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এ ই ডি যদি শুরু করেন এটা সব জায়গায় বলতে হবে। এই ত্রিভুজটাকে আপনি কীভাবে বললেন, এ ই ডি বললেন না, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যতবার উল্লেখ করবেন ততবার এ ই ডি বলে লিখবেন। আচ্ছা, ওই দিকে খেয়াল রাখলে হয়, বাস। ওকে, এখন এই দুইটার মধ্যে আমরা সমান পাচ্ছি। প্রথমত হচ্ছে কি আমাদের এ ইটা কার সমান, এ ইটা হচ্ছে আমাদের সিই সমান, তো লিখে ফেলি সিই সমান। তারপরে পাচ্ছি যে আমাদের ডিই অংশ যেটা, এই ডিই অংশটা হচ্ছে কি ই এফ এর সমান, তাও লিখে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের কোণ একটা সমান পেলাম, এ ই কোণ আমাদের এ ই ডি, এই কোণটা কার সমান, এই কোণটা হচ্ছে আমাদের সিই এফ এর সমান, তো আমরা লিখে ফেলি সিই এফ, হয়ে গেল। তো এখন এখানে আপনার সাইন নোট হিসাবে দিতে পারেন। এখানে সাইন নোট কী দিবেন, আমাদের পরীক্ষার মধ্যে জানেন যে এখানে কতগুলো সাইন নোট ইউজ করতে হয়, কেন আমি সমান বললাম, এগুলো কি মুখস্থ না আন্দাজে না কিছু বুঝে দিলাম, সেটা আমাদেরকে লিখতে হয়। তো আমরা এখানে কি লিখবো, আমাদের এস এ ই আর এসি কেন সমান, কারণ হলো আমাদের ই বিন্দুটা হচ্ছে কি এর মধ্যবিন্দু, ই হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ওকে, তো এটা লিখে দিলে ব্যাস হয়ে গেল আমাদের। তারপরে হচ্ছে কি আমরা পরেরটা ডিইআর, আমাদের ইএফটা এখানে সমান কেন, আমাদের ডিইআর ইএফটা সমান অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কনে কথা বলেছি। আচ্ছা, তারপর আমাদের এই দুইটা কোণ সমান কেন, বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ বলে। ওকে, তো এখন আমরা অনায়াসে বলে দিতে পারি তিনটা জিনিস যেহেতু চলে আসছে, আমাদের দুইটা বাহু একটা কোণ যেহেতু চলে আসছে, তো আমরা বলে দিতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ই ডি সর্বসম চিহ্ন দিলাম। ত্রিভুজ কার সমান, সি এফ ই, এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সর্বসম। সর্বসম হওয়ার মানে হলো, তো আমরা এখন আমাদের যেটা মন চাই এখান থেকে সেটা সমান প্রমাণ করতে, আমাদের প্রথমত এটা লাগতেছে এডি আর সি এফটা সমান প্রমাণ করতে হচ্ছে, তো আমরা এটা নিচ্ছি। সুতরাং আমাদের এডি সমান এসিএফ, তাহলে একটা জিনিস কিন্তু বুঝতেই পারছেন, তো আমরা যেহেতু সিই আর এডি যেহেতু সমান প্রমাণ করতে পারছি, এখন আরেকটা জিনিস খেয়াল রাখলে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের ডিটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু, তার মানে হলো আমাদের এডি আর বিডি হচ্ছে সমান, তো এডি আর বিডি সমান। এখন সিএফ যেহেতু এস সমান, এ আবার যার সমান তার সমান হবে না, সিএফটা অবশ্যই বিডি এর সমান। ওকে, তো এখন আমরা এটা একটা সামান্তরিক প্রমাণ করার জন্য দুইটা বিপরীত বাহুকে যে সমান প্রমাণ করতে হবে সেটা অর্ধেক হয়ে গেল, আর অর্ধেক লাগতেছে সমান্তরাল প্রমাণ করা। এখন সমান্তরাল প্রমাণ করার জন্য আমরা একটু প্রমাণ করতে হবে যে সিই আর বিডিটা সমান্তরাল। তো এখন কি করব, তাহলে একটু খেয়াল করুন, আমরা বিডি অংশ না নিই, এডি পুরোটা নিই, এবি পুরোটা অংশ নিচ্ছি। এই বাহুটাকে আমাদের লাগতেছে এবি লাগতেছে, তো আমরা এবি নিলাম, সিই নিলাম। এখন এখানের মধ্যে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে লাল দাগে যেটা আমি এখানে একটা দাঁড় দিলাম, যে একটা বাহু আঁকলাম লাল দাগ দিয়ে, এটা এদের ছেদক অনেকটা এরকম। যদি আমি পৃথক করি এদেরকে আনি, এই একটা বাহু, তারপর এটা হচ্ছে ছেদক, আর এখানে একটা বাহু, রাইট, অনেকটা এরকম দেখতে না। এটা হচ্ছে আমাদের ছেদক, এই এ সিটা হচ্ছে ছেদক কার, সি এফ আর এ বি, এ বি এর ছেদক, এ বি আর সি এফ এর ছেদক হচ্ছে আমাদের এ সি।
তো এখন আমরা এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি যে কোনো দুটি সরলরেখাকে যখন ছেদ করে, একটা সরলরেখা যদি ছেদ করে, ছেদ করার পরে উৎপন্ন কোণগুলো যদি সমান হয়, একান্তর কোণ হোক অনুরূপ কোণ হোক, একান্তর কোণগুলো এই যে এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ না, কিন্তু কোণ দুইটা কি একই জায়গায় উপস্থিত? এই রেখাটার একই পাশে না, এটা এই পাশে আর ওটা ওই পাশে, এইটাকে এটা কোণ দুটোটা হচ্ছে একান্তর কোণ। এখন এই দুইটা কোণ যদি আমরা সমান প্রমাণ করতে পারি কোনোভাবে, তাহলে বলতে পারবো যে আমাদের এই দুইটা বাহু হচ্ছে কি সমান্তরাল। এখন দেখুন, আমরা একটু আগে প্রমাণ করছি না এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাহলে এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি না আমাদের এই কোণ আর এই কোণ সমান। তো এখন হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেল, আর লাগবে না। তো আমরা এখন এটাও যেহেতু আমাদের লাগতেছে সমান্তরাল প্রমাণ করার জন্য, তো এখান থেকে আমরা সেটা নিয়ে ফেলি। সুতরাং আরও কী বলতে পারি, এখানে সুতরাং দরকার নেই, এবং দিলে হয়ে যাবে। এবং এই ডি এ ই, আমাদের কোণ ডি এ ই কোণ ইকুয়ালস টু আমরা বলতে পারি আমরা এই যে ই সি এফ। তো লিখি কোণ ই সি এফ। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা দ্বিতীয় ধাপের মধ্যে কি বলতে পারি, আপনারা কিছুটা আশা করি বুঝতে পারছেন যে আমাদের সি এফ আর এ বিটার ছেদক হচ্ছে এসি। তো আমরা লিখি এ বি ও সি এফ এদের ছেদককে, এদের ছেদক হচ্ছে আমাদের লম্বা এসিটা, এসি হচ্ছে এদের ছেদক। এবং ছেদক দুইটা সরলরেখা যখন একটা ছেদক থাকে বা একটা ছেদক যখন ছেদ করে, তো কয়টা কোণ উৎপন্ন হয়। এমন আমাদের এখানে একান্তর কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ হচ্ছে পরস্পর একান্তর, কারণ হচ্ছে এসি এর বিপরীত পাশে, এই একটাই পাশে আরটা ওই পাশে, তো এরকম বিপরীত পাশে অবস্থান করলে এদেরকে আমরা একান্তর কোণ বলি। তো একান্তর কোণগুলো কি কি, এবং উৎপন্ন একান্তর কোণ এবং উৎপন্ন ছেদক, তো তারপর আবার কি হয়েছে, উৎপন্ন কোণগুলো সমান এবং উৎপন্ন একান্তর। তো এটা আমরা লিখি যা যা এখানে পাইছি, উৎপন্ন একান্তর কোণ জোড়া, একান্তর এখানে কয়টা, দুইটা, একান্তর কোণদ্বয় সমান। তো সুতরাং আমরা বলে দিতে পারি, যেহেতু একান্তর কোণ আমরা পাই, একান্তর কোণ যেহেতু সমান হয়েছে দুইটা সরলরেখার মধ্যে, তা আমরা বলে দিতে পারি এডি আর সিএফটা হচ্ছে সমান্তরাল, এডি সমান্তরাল সিএফ। এখন আপনারাই বলুন, এডিটার সমান্তরাল হওয়া আমি বলছিলাম না, এডি এর সমান্তরাল, তার মানে আপনারা কি বলতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি এ বি এত বড় বাহু নিলেও কোনো সমস্যা নেই। দেখুন এডিটা মূলত হচ্ছে এ বি একটু বর্ধিত করছে, কোনো সমস্যা নেই। এই দুইটা যদি বড় হয় কোনো সমস্যা নেই। তো এডির জায়গায় আমরা লিখতে পারি পুরো এ বি লিখতে পারি, এ বি সমান্তরাল মূলত আমাদের সি এফ, রাইট। তো এখন একটা কথা হলো, এ বিকে যদি আমি আবার অর্ধেক করি বিডি লিখি, তাও কোনো সমস্যা নেই, কারণ এটা সবাই হচ্ছে কি একই বাহু, একটাই বাহু, আমি পৃথক করে অর্ধক করে দেখাচ্ছি যেটা আমাদের লাগতেছে। আমার অ্যাকচুয়ালি লাগতেছে বিডি নিলে কোনো সমস্যা নেই। তো নিচ্ছি বিডিটা হচ্ছে সিএফ এর সমান। তা আমাদের আসল যেটা সেটা চলে আসলো, এটাই হচ্ছে আমাদের আসল জিনিস, এটা হচ্ছে কি আমাদের আসল। কেন এটা আসল বলছিলাম, যে আমাদের সামান্তরিক প্রমাণ করার জন্য বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রমাণ করতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি সিএফটা আর বিডিটা হচ্ছে সমান একটা, এখন প্রমাণ করলাম সিএফ আর বিডি হচ্ছে সমান্তরাল। এই যে তাহলে দুইটা জিনিস যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমরা অনায়াসে বলে দিতে পারি এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে লিখে ফেলি, আর বসেই থাকতে কি, তা আমরা লিখে ফেলি সুতরাং, কারণ আমরা জানি সমান্তরিক হলো যার বিপরীত বাহুর সমান এবং সমান্তরাল। তাহলে লিখি আমরা এখানে চতুর্ভুজটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, বি সি এফ ডি। সুতরাং বি সি এফ ডি একটি সামান্তরিক, সমান্তরিক। আপনি চাইলে এটাও বলতে পারেন, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ডি এফ আর বিসি সমান, দরকার নাই এতটুকু বললে হবে, যে কোনো দুইটা বাহু সমান সমান্তরাল হয়ে গেছে। তো এই জন্য এখন আমাদের প্রমাণ চলে আসছে যে বিসিটা এফডিটা হচ্ছে একটা সামান্তরিক। এখন এটা যেহেতু সামান্তরিক, এটা প্রমাণ করতে পারলেন আপনি, এখন বলতে পারবেন যে আপনার এই বিসি আর ডিএফটা হচ্ছে সমান্তরাল। কারণ একটা সমান্তরিকে কয় জোড়া বাহু থাকে, দুই জোড়া। তো এক জোড়া যেহেতু আপনার, কিন্তু দোনো জোড়া একই ধরনের হবে, কীরকম,
এই দুই জোড়া এই বিপরীত এরা বিপরীতগুলো যদি সমান হয়, সমান্তরাল হয়, তাহলে এই বিপরীত দুইটাও সমান সমান্তরাল হবে। এটা হচ্ছে কি সামান্তরিকের বৈশিষ্ট্য, এটা আপনাকে কিছু করতে পারবেন না, এটা সামান্তরিকের বৈশিষ্ট্য, এটা আপনাকে মানিয়ে নিতে হবে। তো আচ্ছা, তো এখন আমরা সেই যুক্তিতে বলতে পারি ডিএফটা বিসি এর সমান। প্রথম কথা, সমান্তরালও বলতে পারি। তো আমরা আগে প্রথমত একটু খেয়াল করি, পরে একটু করতেছি। তো প্রথমত আমরা বলতে পারি বিসিটা হচ্ছে সমান্তরাল কার, এই ডিএফ এর সমান। তা আমি আগেও বলেছিলাম যে আমাদের ডিএফটাকে আমরা ছোট করে ডি বললে কোনো সমস্যা নেই। তা আমরা এটাকে ছোট করে বা দিয়ে বিসি সমান্তরাল ডিএফটাকে আমরা লিখতে পারি ডিই লিখতে পারি, রাইট? ছোট করে, বাহু ছোট করলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই প্রমাণের যেটা আসল ছিল, প্রমাণের দুইটা অংশ ছিল না আমাদের এখানে, আমরা কি লিখেছিলাম প্রমাণের মধ্যে দুইটা অংশ, যে আমাদের ডিই সমান্তরাল বিসি প্রমাণ করাতে একটা শেষ আমাদের। তো এটা আমি লাল কালি দিয়ে করে রাখতেছি, যে আমাদের ডিই রেখাংশটা যে বিসি এর সমান্তরাল হবে সেটা আমরা করে ফেললাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডিইটা হচ্ছে বিসি এর অর্ধেক। তো এখান থেকে সমান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে আবার সমানও হয়, তার মানে বিসি আর ডিএফকে আমরা সমান বলতে পারি। তো লিখি আবার বিসি ডিএফ সমান। আচ্ছা, আপনি বিসিকে ডিএফকে কীভাবে লিখতে পারেন? অবশ্যই ডিই আর ইএফ লিখতে পারি না, ভাঙিয়ে লিখলে আমরা লিখতে পারি ডিই প্লাস ইএফ লিখতে পারি আমরা। তো এখন আমাদের এখানে ইএফটা আমি শুরুতেই বলেছি ডি এর সমান, তো আমরা ডিইর জায়গায় কি লিখতে পারি, ইএফ এর জায়গায় আমরা লিখতে পারি ডিই লিখতে পারি। এখন ডিই যেহেতু এখানে দুইটা, তার মানে কি টু ডিই, টু এটা ডি এর সাথে গুণ অবস্থায় আছে, তো এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, তো টুটা এই পাশে আসলে ভাগ, হাফ অফ বিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, হাফ অফ বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিই। তো শেষ, দেখুন ডিইটা হচ্ছে কি বিসি এর অর্ধেক, তো আমাদের প্রমাণ হয়ে গেল। এই ছিল আমাদের মূল বিষয়। একটু কষ্ট হলো, জানি না কতটুকু বোঝাতে পারলাম, বোঝাতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর বোঝাতে না পারলে তারপর আমাকে জানাবেন। কারণ এটার উপর অনেক সৃজনশীল আসে, সত্যি কথা বলতে আমি এটা নিয়ে সৃজনশীল ঘেটেছি, এমন পেয়েছি। তো আমি ওই সৃজনশীলগুলোতে আরও বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি উপপাদ্যতে বুঝতে না পারেন, তো আমি যে সৃজনশীলগুলো করব সেখানে আরও চেষ্টা করব বোঝানোর জন্য। কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে আপনারা আমাকে জানাতে হবে, বলতে হবে যে হ্যাঁ বুঝছি নাকি বুঝি নাই। যদি না বলেন তাহলে তো বুঝতে পারবো না। যদি বলেন বুঝছি ভাইয়া আর লাগবে না, এটাই যথেষ্ট, তাহলে এই উপাদ্য নিয়ে আর কোনো ভিডিও করছি না। যদি বলেন বুঝে নাই, তাহলে আমি নতুনভাবে সৃজনশীল করব, সৃজনশীলের আন্ডারে এগুলো আসবে অনেক, তখন ওই দিক থেকে আবার বোঝাবো। আচ্ছা, আর দুর্বলতাটা আমাকে বোঝাতে হবে। আচ্ছা, তো আমি এখানে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, যা যা লাগবে একটা উপাদ্যটা বুঝতে সব দিয়েছি। তো আশা করি বুঝছেন আপনারা। তো আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।